এই এনসিপি এবং এনসিপির সবচেয়ে আদর্শিকভাবে কাছাকাছি দল হচ্ছে জামাতে ইসলামী। জনাব নাজমুল আশরাফ, আপনি নিশ্চয়ই, আপনার অনেকদিন পরে পেয়েছি, সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি শুনেছেন, আপনার মূল্যায়নটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সাইফুল আলম চৌধুরী কিন্তু মোটা দাগে চ্যাথাম হাউসের যে অনুষ্ঠানটি প্রশ্ন উত্তর, বিশেষ করে অডিয়েন্সের দিক থেকে প্রশ্ন উত্তর এবং অ্যাঙ্কারের প্রশ্ন উত্তর, মৌলিক বিষয়গুলো তিনি বলে ফেলেছেন। আমি রিপিট না করে দু একটা পয়েন্টের ব্যাপারে বলবো। 32 নম্বর ভাঙার ব্যাপারে যে প্রশ্নটি তাকে করা হয়েছিল, তিনি কিন্তু সেই উত্তর দেন নাই। যেটা সাইফুল আলম চৌধুরী বললেন যে এড়িয়ে গেছেন না, উনি অসত্য বলেছেন। মিথ্যাচার বললে খারাপ দেখা যায় রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে। ইতিপূর্বে আমরা বিভিন্ন দেশে ওনাকে এরকম প্রশ্ন নিতে দেখেছি, উত্তর দিতে দেখেছি। কিন্তু আমরা যারা বাংলাদেশে গণমাধ্যমে কাজ করি, আমাদের দুর্ভাগ্য, গত 10 মাসে একদিন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক মানের একজন মানুষ, যিনি নিজেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় বলেন, সেই মানুষটা দেশের গণমাধ্যমকে একবারও সংবাদ সম্মেলন করে প্রশ্ন করার সুযোগ দিলেন না। কিন্তু বাইরে গেলে তিনি এই সুযোগ দেন। বিশেষ সাক্ষাৎকার বাংলাদেশে দিয়েছেন কয়েকজন সম্পাদককে, এরকম সাক্ষাৎকার তিনি দেশের বাইরে আরো বেশি দিয়েছেন। কিন্তু এরকম বিশেষ সাক্ষাৎকার বা কোনো পত্রিকা বা টেলিভিশনকে সাক্ষাৎকারের তার বাইরেও নানান অনুষ্ঠানে তিনি বিভিন্ন মানুষের, সাধারণ মানুষের বা দর্শকদের প্রশ্নের জবাব দেন, অনেকটা সংবাদ সম্মেলনের মতো করে। বাংলাদেশে তিনি 10 মাসে এই কাজটা করেন নাই। এমনকি এর আগে তিনি যখন প্রধান উপদেষ্টা হন নাই, তখন তার ব্যাপারে সমালোচনা ছিল যে তিনি বিদেশি গণমাধ্যমকে শুধু সাক্ষাৎকার দেন, বাংলাদেশে কোনো গণমাধ্যমকে তিনি মানে গুরুত্ব দেন না, পোছেন না এক কথায় বলতে গেলে। এবং এই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। তো নিন্দুকেরা বলে যে তার একটা বিদেশ প্রীতি আছে। এই বিদেশ প্রীতি দু রকমের, বিদেশ সফর করার মাধ্যমে বিদেশ প্রীতি, আর হচ্ছে বিদেশি গণমাধ্যম, বিদেশি সাংবাদিক, বিদেশি অতিথি, বিদেশি মানুষ, তাদের প্রতি তার একটা বিশেষ ভালোবাসা, দরদ বা আকর্ষণ আছে। সেটি বাংলাদেশের সরকার প্রধান হওয়ার পরও এই চর্চা ওনার অব্যাহত আছে। এটি যেমন আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি, আমাদের জন্য দুঃখজনক, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে অপমানজনক। আর দেশের বাইরে গিয়ে তিনি দেশের কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি 10 মাসে 10 বার বিদেশ সফর করেছেন। এই ইউকের সফর সহ এটা 11 নাম্বার সফর। এই 11টি সফরেই তিনি একই রকমের চর্চা করেছেন। এবার ইংল্যান্ডে গিয়েও সেটি কাজই করছেন। কিন্তু এই সফর সহ তার প্রায় সব সফরই একরকম ব্যক্তিগত সফর। কোনো না কোনো অনুষ্ঠানে ওনার দাওয়াত, কারো না কারোর সাথে ওনার সাক্ষাৎ, কোনো ডিগ্রি বা কোনো আপনার পদক বা কিছু একটা সম্মানসূচক কিছু পাওয়ার জন্য যাওয়া, এরকম। কিন্তু প্রত্যেকটা সফরকে যেভাবে চিত্রায়িত করা হয় সরকারিভাবে, প্রেস উইং এর মাধ্যমে এবং তার নিজের মাধ্যমেও, তাতে মনে হয় যে এগুলো অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর। তা কিন্তু না। এখন যেগুলো তার ব্যক্তি, এরকম সফর কিন্তু উনি আগেও করতেন, প্রধান উপদেষ্টা হওয়ার পর সারা বছরই করতেন। ওনাকে তো দেশে পাওয়া যেত না, বিদেশে থাকতেন বেশি। ফলে ওরকম আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, সারা বিশ্বের সাথে তার যা যোগাযোগ, বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আপনার কি বলে নোবেল বিজয়ী, এরকম বহু মানুষের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আপনার কর্মসূচি, বিভিন্ন ধরনের উপলক্ষে তিনি বিদেশ সফর করেন এবং সেসব জায়গায় তিনি যেসব তৎপরতা চালাতেন, এখনো সেরকম চালাচ্ছেন। আগেটা তার ব্যক্তিগত উদ্যোগে হতো, হয়তো যারা আয়োজক ছিলেন তাদের খরচে অথবা নিজ খরচে, এখন হচ্ছে সরকারি খরচে। তো সরকারি খরচে এসব ব্যক্তিগত সফরের জন্য তিনি কি জবাবদিহি করবেন? জবাবদিহি করার সুযোগ তো বাংলাদেশে উনি কাউকে দেন নাই, কাউকে সেই প্রশ্ন করার সুযোগই উনি দেন না। এখন আসি চ্যাথাম হাউসের সেই সংলাপে। সেখানে 32 নম্বরের ব্যাপারে তাকে স্পষ্ট প্রশ্ন করা হয়েছিল যে আপনার টানা 2 দিন ধরে এই মব ভায়োলেন্সের মাধ্যমে ঐতিহাসিক একটি বাড়ি ভাঙচুর করা হলো, সিটি কর্পোরেশনের বুলডোজার নিয়ে গিয়ে, সেখানে তার প্রশাসন, তার সরকার নীরব ছিল। তার উত্তরে তিনি বলেছেন এত বড় অভ্যুত্থান হয়েছে, পুলিশের সাহস ছিল না, তাদের মনোবল ছিল না,
রাস্তায় নামলে উল্টা যারা এই সন্ত্রাসের শিকার হয়েছেন এই অভ্যুত্থানের সময়, তারা এসে পুলিশকে চ্যালেঞ্জ করতো, তুমি কে, আমার লোক মেরেছে, আমার ইত্যাদি ইত্যাদি। এই জন্য তারা পারে নাই। কিন্তু আমরা জানি যে 5 থেকে 8ই অগাস্ট এই 3 দিন দেশে পুলিশ, সরকার, প্রশাসন কোনো কিছু ছিল না, এবং সেটা দায়িত্ব ডক্টর ইউনূসের সরকারের না। তখন অনেক কিছু ঘটেছে, সেগুলো কতটা থামানো যেত, কারণ তখন পুলিশ ছিল না, আমাদের সেনাবাহিনী ছিল। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেনাবাহিনীর উপস্থিতিতেই ওইসব সন্ত্রাসী কার্যক্রম হয়েছে। তারা সেগুলো থামান নাই, বা থামাতে যান নাই, বা থামাতে পারেন নাই। 3 ক্যাটাগরিতে আপনি ফেলতে পারেন। কিন্তু 8 তারিখ থেকে তিনি যখন দায়িত্ব নিলেন, সরকার গঠন করলেন, এবং পুলিশ পুরোপুরি সক্রিয় হতে সময় লেগেছে, ভালো কথা। সেনাবাহিনী তো মাঠে ছিল, এবং সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বরে ভাঙচুর করার সময় তারা সেখানে গিয়েছিল। তাদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করা হয়েছে যারা ভাঙচুর করেছে, সন্ত্রাসীরা, এবং পুলিশও গেছিল। এক পর্যায়ে পুলিশ, সেনাবাহিনী সবই সেখান থেকে চলে এসেছে। কেন তারা স্পটে গেল, কেন চলে আসলো, এটার উত্তর তো সরকার কখনো দেয় নাই। আমরা জানি বা বুঝি বা আন্দাজ করতে পারি, তাদের উপরে কোনো হুকুম ছিল না, আদেশ ছিল না যে তোমরা এই ভাঙচুর থামাও, তোমরা এই মব ভায়োলেন্টদেরকে বিরত রাখো এই কাজ থেকে। সেই নির্দেশ ছিল না বলে তারা গেছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গালিগালাজ খেয়ে আবার হাত গুটিয়ে চলে এসেছে। তো এই সত্যটা তিনি বলেন নাই, তিনি পুলিশের উপর দোষ চাপিয়েছেন। এবং এরপরও আরো যেসব মব সন্ত্রাস হয়েছে সারা দেশে, যত আপনি দেখেন, 32 নাম্বার ভাঙচুর করা, গুলিয়ে ফেলা, এই ব্যাপারে যেসব বক্তব্য আমরা এই আন্দোলনকারী অনেকের মুখে শুনেছি, অনেক ইউটিউবার, বিশেষ করে একজন ইউটিউবার তো এই 32 নাম্বার আপনার লাইভে ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন। তিনি লাইভে নির্দেশ দিয়েছেন কোথায় যেতে হবে, কি করতে হবে, কোনটা পর কোনটা করতে হবে, কতটুকু ভাঙতে হবে, কিভাবে ভাঙতে হবে, এগুলো উনি ওনার পরিচালনায়, ওনার নির্দেশনায় এই কাজটি হয়েছে। তো সেই ইউটিউবার ও আবার এইসবের যখন ব্যাখ্যা দেন যে কেন 32 নাম্বার ভাঙতে হবে, গুলি দিতে হবে, কেন ইতিহাস ধ্বংস করতে হবে, সেই বয়ান থেকে শুরু করে এই গত 10 মাসে সারা দেশে মুক্তিযুদ্ধের যত স্মারক, মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য, শেখ হাসিনা গত 16 বছর দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, প্রহসনের নির্বাচন, আরো অনেক অপকর্ম করেছেন। তার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এবং তার যে নেতৃত্বে যে আওয়ামী লীগ, তাদের প্রত্যেককে আপনি সর্বোচ্চ শাস্তি দেন, কেউই আপত্তি করবে না। কিন্তু শেখ হাসিনা বা তার দল বা সরকারের অপরাধের জন্য ইতিহাসের যারা নায়ক মহানায়ক, তাদেরকে আপনি অপমান করবেন, তাদের বিরুদ্ধে উচ্চারণা করবেন, তাদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবেন, এবং মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এমনকি বীর শ্রেষ্ঠের ভাস্কর্য, এগুলো আপনি ধ্বংস করেছেন, বঙ্গবন্ধুরা তো করেছেন। এবং বহু জায়গায় আমরা জানি গত 10 মাসে যারা বাংলাদেশের জন্মের ইতিহাস রচনা করেছেন, যারা বাংলাদেশকে জন্ম দেওয়ার পেছনে দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করা, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি নতুন দেশের অভ্যুদয় ঘটানো, এর সাথে যুক্ত যত ব্যক্তি, যত ঘটনা, যত বিষয়, যত স্মারক, যা কিছু আছে, এগুলো তারা পাইকারি হারে ধ্বংস করেছে গত 10 মাসে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এসব ঘটনার কোনোটা থামাতে বলেছেন কাউকে? তার জন্য একজন মানুষকে ধরে বিচারের আওতায় এনেছেন? এই কাজগুলো কি কোনো বৈধ কাজ ছিল? আইনের দৃষ্টিতে এগুলো কি অপরাধ ছিল না? মানে যে কোনো হামলা, ভাঙচুর, সন্ত্রাস আইনের দৃষ্টিতে অপরাধ, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন নাই। এবং এই হামচুর, বাংলার সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ কোথায় করা হয়েছে? সব ইতিহাস কেন্দ্রিক, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, এবং বলা হচ্ছে শেখ হাসিনার দোষ, তার সরকারের দোষ। কিন্তু আপনি আক্রমণ করছেন, ধ্বংস করছেন ইতিহাস, এবং যে ইতিহাসের অনেকে জীবিত না। তাহলে আমরা বুঝতে পারি যে এই সরকার কোন শক্তির মদতদাতা, কোন শক্তির পৃষ্ঠপোষক, কোন শক্তিকে তারা লালন পালন করে বড় করতে চান। সেই শক্তি বাংলাদেশ বিরোধী শক্তি, সেই শক্তি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে লড়েছিল, সেই শক্তি 71 সালে পাক হানাদার বাহিনীতে সহযোগী হয়েছিল। সেই দলটি জামাতে ইসলামী বহাল তরবিয়তে আছে। 71-এ জামাতে ইসলামীর যে অপরাধ, বাংলাদেশের 54 বছরের ইতিহাস, আরো কয়েক হাজার বছর ইতিহাসের পরও কোন একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এত বড় অপরাধ হওয়ার বা এত বড় অপরাধ করার কোনো সুযোগ নাই।
একটা দল ফ্যাসিবাদ কায়েম করতে পারে, একটা দল স্বৈরাচার কায়েম করতে পারে, একটা দল দুর্নীতি করতে পারে, গুম খুন হত্যা রাহাজানি যা যা কিছু আছে সবকিছু করতে পারে। কিন্তু ৭১ যে অপরাধ একটি দল, আরো কিছু ছোটখাটো দল আছে মুসলিম লীগের মতো, কিন্তু আমি জামাতে ইসলামী যেহেতু বড় দল, তারা এখনো টিকে আছে সদর্বে, এবং এই অভ্যুত্থানের পরে মনে হচ্ছে যে তারাই যেন বাংলাদেশের ফেরেশতাদের দল হয়ে গেছে। ৭১ তাদের এত বড় অপকর্মের জন্য এই পর্যন্ত এই অভ্যুত্থানকারীরা, এই তথাকথিত বিপ্লবীরা, এই ইউটিউবাররা, এই সরকার, এই সরকারের যারা মানে সমর্থক, তারা কিন্তু কখনো বলে না। আপনি দেখবেন জামাতে ইসলামী, তারপর হচ্ছে এনসিপি, আরো কিছু উগ্র ধর্মান্ধ দল বা গোষ্ঠী আছে, তারা কিন্তু সবসময় একাকার। কারণ তাদের সবারই অবস্থান বাংলাদেশ বিরোধী, তাদের সবারই লক্ষ্য হচ্ছে গণতন্ত্র না, তারা তাদের মতো একটা শাসন ব্যবস্থা কায়েম করবেন, যেটিকে আমরা আফগানিস্তান মডেল বলতে পারি, এই আপনার তালেবান শাসন। এরকম রাজনৈতিক শক্তি যারা, এদেরকে এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাদের ব্যাপারে মানে একরকম চুপ থাকে তাদের অপরাধের ব্যাপারে, এবং তাদের পরামর্শকে সবার আগে ধার্য করে। কিভাবে? এই যে নির্বাচন নিয়ে এতদিন ধরে আপনার তর্ক বিতর্ক হচ্ছে, বিএনপি সহ 50-এর বেশি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কারা চায় না? জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং আরো কিছু আপনার ধর্মভিত্তিক দল, যাদের সারা জীবনে একটি আসন জেতার রেকর্ড নাই। তাদের ভোটের সংখ্যা কত সেটাও আমরা জানি না, কখনো যেহেতু পাশ করে নাই বলে আমরা বলতে পারবো না তাদের ভোটের সংখ্যা কত। জামাত ইসলামী বিএনপির কাঁধে ভর করে বেশ কিছু সিট পেয়েছিল একবার, এরপরে যখন তারা একা হয়ে গেল, সেই সিটের সংখ্যা কত কমে এসেছে সেটা আমরা জানি। ইসলামী আন্দোলন, তাদের সিট পাওয়ার ইতিহাস নাই। এনসিপি জন্মেছে, এখনো দল হিসেবে পুরোপুরি তৈরি হয় নাই, পরিপুষ্ট হয় নাই, নিবন্ধন পায় নাই, তাদের জনসমর্থন এখনো যাচাই করা হয় নাই। তারা অভ্যুত্থানের শক্তি হিসেবে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি যখন গণতন্ত্র মানবেন, গণতন্ত্রে বিশ্বাস করবেন, সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করবেন, তখন একমাত্র একটি দলের গুরুত্ব যাচাই করার উপায় হচ্ছে তার জনসমর্থন। তো যেহেতু তারা এখনো কোনো নির্বাচনে অংশ নেয় না, ফলে তাদের জনসমর্থনটা বুঝতে পারি না। এখন তারা যেটা বলে, ভাবে, দাবি করে, সেটি হচ্ছে 5ই অগাস্ট পর্যন্ত যে অভ্যুত্থান হয়েছে আপনার 36 দিনের, ওই সময় তারা নেতৃত্বে ছিল, মানে এই দলের লোকজন নেতৃত্ব ছিল, যাদের কেউ কেউ সরকারে এখন আছেন, তাদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলি। সেই গণ অভ্যুত্থানে আপামর দল, মানে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ছাড়া বাকি সকল দল সেই অভ্যুত্থানে ছিল, এমনকি অনেক নির্দলীয় মানুষ সেই অভ্যুত্থানে ছিল। এক একজনের এক এক কারণ ছিল। রাজনীতি দলগুলো এক ধরনের কারণে তার বিরুদ্ধে আন্দোলন করেছে, অন্যান্য শ্রেণী পেশার মানুষ কোনো না কোনো ভাবে তারা বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, বা এই শাসন ব্যবস্থায় তারা অতিষ্ঠ হয়েছে, সেই কারণে তারা সবাই মাঠে নেমেছে। ফলে 5ই অগাস্ট পর্যন্ত তাদের পেছনে যত মানুষ ছিল, সবাইকে তারা তাদের মানুষ মনে করেছে, তাদের সমর্থক মনে করেছে। কিন্তু সবাই যে তাদের সাথে একত্রিত হয়েছিল একটি উদ্দেশ্যকে সামনে রেখে, ওই সরকারের পতন ঘটাতে। যখন পতন ঘটে গেল, তখন প্রত্যেকে যার যার জায়গায় ফেরত গেছে, দলগুলো যার জায়গায় ফেরত গেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার কাছে ফেরত গেছে। জীবনে কোনোদিন যারা রাস্তায় নামে নাই, তারাও সেদিন রাস্তায় নেমেছিল, তারা আর কোনোদিন হয়তো রাস্তাও নামবে না, ওরকম পরিস্থিতি না হলে তারা তার আপন আপন কাজে ফেরত গেছে। ফলে এই মুহূর্তে আপনি দেখবেন, গত 6 মাসের যদি বিভিন্ন কর্মসূচি দেখেন, এনসিপির শক্তি তখনই আমরা একটু দেখি যখন শিবির, জামাত তাদের সাথে যুক্ত হয়। যখন তারা এককভাবে কোনো প্রোগ্রাম করে, তখন আমরা দেখি তাদের শক্তি কতটা কম। ফলে জনসমর্থনের একটা প্রমাণ লক্ষণ কিন্তু এখানে আমরা দেখি। তো সেই দলটির কথায় ডক্টর ইউনূস সাহেব চলেন, তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেন, তাদেরকে মাথায় তুলে রাখেন, আন্ডা বাচ্চাদেরকে নিয়ে মন্ত্রিত্ব দিয়েছেন, এখনো 2 জন আছে, তারা মন্ত্রীর মানে পদে বসে, যেটি যেটি এখন উপদেষ্টা, মানে উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে তারা যেসব কথা বলেন, যেসব স্টেটাস দেন, এগুলো যে তাদের জন্য সঠিক না, এবং এগুলো করাটা যে সরকারকেই আসলে একরকম প্রশ্নবিদ্ধ করা হয়, সেটি তারা বোঝেন না, তাদের অভিজ্ঞতা নাই, তারা বাচ্চা মানুষ, পোলাপান। কিন্তু অন্য যারা উপদেষ্টা আছেন, যারা অনেক বয়োবৃদ্ধ, অভিজ্ঞ, রাজনীতিতে না হোক, যার যার পেশায়, এবং ডক্টর ইউনূস সরকার প্রধান, কখনোই তাদেরকে ওইসব কাজ থেকে বিরত করতে আমরা দেখি নাই। কারণ এই ছেলেপেলেরা
তাকে ক্ষমতায় বসিয়েছে, তার ক্ষমতার উৎস এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এটা তিনি বিশ্বাস করেন বলে এনসিপিতে যারা আছেন বা উপদেষ্টা হিসেবে যারা আছেন, এদের ব্যাপারে তিনি কখনোই মুখ খোলেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না, দুর্নীতির অভিযোগ উঠলেও কোনো কিছু বলেন না। ফলে এই এনসিপি এবং এনসিপির সবচেয়ে আদর্শিকভাবে কাছাকাছি দল হচ্ছে জামাতে ইসলামী। এবং আপনি দেখবেন এনসিপি আওয়ামী লীগ এবং তার সহযোগী দলদের তো ধোলাই করবে, এটা স্বাভাবিক। বিএনপির মতো দল যারা 16 বছর টানা নিগৃহীত হয়েছে বিগত সরকারের আমলে, এবং যারা এই অভ্যুত্থানের সবচেয়ে বড় মানে কি বলবো অংশীদার, যদি জনবলের দিক থেকে বলেন, ওই অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে বলেন, এবং নানান ক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রেও তাদের যথেষ্ট ভূমিকা ছিল। তাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে এই অভ্যুত্থানকারী ছাত্র নেতারা তারা বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছে যে তাদের সাথে তারেক রহমান সাহেবের কথা হতো, মানে তার সাথে পরামর্শ করতেন, তার পরামর্শ নিতেন। সোজা কথা, বিএনপি এবং তার ভারপ্রাপ্ত নেতা ওই অভ্যুত্থানে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। এবং তার আগে 16 বছর যখন এদের অনেকের জন্ম হয় নাই, জন্ম হলেও তারা বাংলাদেশ কি, রাজনীতি কি, অভ্যুত্থান কি, আন্দোলন কি, নির্বাচন কি কিছুই বুঝতো না। ওই সময় বিএনপির লক্ষ লক্ষ মানুষ নিগৃহীত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, জেল কেটেছে, মামলার তো কোনো হিসাব নাই। সেই দলটিকেও তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। অথচ জামাতে ইসলামের ব্যাপারে কোনোদিন একটা টু শব্দ করতে আমরা দেখি নাই। তার মানে হচ্ছে আদর্শিক মিল, বর্তমান অবস্থান, সরকারের সহযোগী, এইসব কমননেসের কারণে তারা একযোগে একসাথে আছে, সেখানে তাদের কোনো বিরোধ নাই। আপনি বিষয়বস্তু দিয়েছেন যে মেটিকুলাস ডিজাইনের শেষ কোথায়। এখন আন্দোলনটি কিভাবে হয়েছে এটা আমাদের চোখের সামনে আমরা সবাই দেখেছি। আন্দোলনের ভিতরে বহু ঘটনা ঘটেছে যেগুলোর জবাব আমরা এখনো জানি না, টুকটাক তথ্য বের হয়, আবার সেই সব তথ্য কেউ বলতে গেলে, লিখতে গেলে, প্রকাশ করতে গেলেও নানা রকমের ঝুঁকির মধ্যে পড়ে। হয়তো কোনো এক সময় যখন শান্তিপূর্ণ স্বাভাবিক অবস্থা তৈরি হবে দেশে, তখন আমরা ওই 36 দিনের আন্দোলনের আরো অনেক তথ্য পাবো যেগুলো এখন আমাদের অজানা অথবা এখনো স্বীকৃত না বা প্রমাণিত না। সেই জায়গায় নাহিদ ভাই গেলাম, কিন্তু ওই আন্দোলনটি মেটিকুলাসলি ডিজাইন ছিল, এবং সেই মেটিকুলাস ডিজাইন কারা করেছে, তার মাস্টার মাইন্ড কে ছিলেন, এগুলো ডক্টর ইউনূস বহু আগে বলেছেন, যেটি নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা আছে। কিন্তু এখন এই 10 মাস পরে এসে এখন নির্বাচন কেন্দ্রিক যে তৎপরতা আমরা দেখছি, সেখানে কোনো মেটিকুলাস প্ল্যান আছে কিনা, সেখানেও দেশের বাইরের কোনো শক্তির সংযোগ আছে কিনা, কারো নির্দেশে, কারো আপনার স্বার্থ রক্ষার জন্য, কারো লক্ষ্য পূরণের জন্য এই সরকার কাজ করছে কিনা, সেই প্রশ্ন কিন্তু মানুষের মাথায় আছে। ফলে ওই প্ল্যান কবে শেষ হবে, আপনি বলছিলেন যে শেষ অঙ্ক, আমার তো মনে হয় যে মানে কোনো না কোনো এক সময়, সেটি এপ্রিলে হোক, ফেব্রুয়ারিতে হোক, জানুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক, বা আরো সংকট তৈরি করার কারণে যদি সেটা আবার পিছিয়েও যায়, কোনো না কোনো এক সময় তো নির্বাচন হবে, এবং সেটা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে, দেশে তখন একটা স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ তৈরি হবে, স্বাভাবিক রাজনৈতিক চর্চা হবে, সেখানে অন্যায় করে, অপরাধ করে, মব সন্ত্রাস করে কেউ পার পাবে না। এরকম বাস্তবতা যখন আসবে না, তখন আমরা এই মেটিকুলাস ডিজাইনের আরো অঙ্ক, আরো দৃশ্য, আরো হিসাব নিকাশ, আরো তথ্য আমরা আরো অনেক জানতে পারবো। এবং সেই জানার হয়তো এমন অবস্থা হবে যেগুলো জেনে আমরা বিস্মিত হব না, অনেকে তো বিশ্বাসই করতে চাইবো না, এমন সব ঘটনা ঘটতে পারে। কারণ এরই মধ্যে আমরা দেখেছি যে সংস্কারের নামে 10 মাস কাটিয়ে দেওয়া হয়েছে, সংস্কারের স হয় নাই এখন পর্যন্ত। কি হবে নির্বাচনের আগে, সংস্কারে কি সুফল জনগণ পাবে, তারই কোনো নিশ্চয়তা নাই। জুলাই সনদের কথা বলা হচ্ছে, এখন সবাই একমত হয়ে ওটাতে সই করলে তো ওই সনদ তৈরি হবে এবং সেটি ঘোষণা করা হবে। তার মধ্যে অঙ্গীকার থাকবে, তার মধ্যে সংস্কার থাকবে, কোন সংস্কার নির্বাচনের আগে হবে, কোনগুলো পরে হবে, কোনগুলো আগামী সংসদে সে করবে, সংবিধান সংশোধন সম্পর্কিত কোনগুলো, সেগুলোর ব্যাপারে ঐক্যমত হবে কিনা। আমরা যে 10 মাস ধরে এই চেষ্টা দেখলাম, গত 3.5 মাস টানা বৈঠকের পর বৈঠক হলো, আবার দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু যেগুলো নিয়ে বিরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে, মোটা দাগে বললে বিএনপির সাথে জামাত বা এনসিপির বা সরকারের, সরকারের মানে কি, সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, তারাই তো এই সংস্কারগুলো নিয়ে দলগুলোর সাথে আলোচনা করছে। এখন সরকারের তৈরি করা সংস্কার কমিশনের প্রস্তাব এবং জামাতে ইসলামী এবং এনসিপির প্রস্তাব প্রায় একই রকম। তার মানে সরকার যেটা করছে এটা জামাত এবং এনসিপি মেনে নিচ্ছে, বা আরো কিছু ছোটখাটো দল, এগুলো উল্লেখ করার মতো না। বিপরীতে আপনার এই বিএনপি এবং
আরো যারা মাঠের ছোট বড় দল ছিল, বামপন্থী দল, মধ্যপন্থী দল, এই যে নুরুর দল, গণ অধিকার পরিষদ, আমরা জানি যে এই দলটি কিভাবে নির্যাতিত হয়েছে গত সরকারের আমলে, এবং এই অভ্যুত্থানে তাদের কত বড় ভূমিকা ছিল, এবং তরুণ নেতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখেছি এই নুরুল হক নুরুর দল। তো সেই দল সহ আরো অনেকগুলো ছোট দল হতে পারে, কিন্তু আন্দোলনে তাদের ভূমিকা, রাজনীতিতে তাদের ভূমিকা, এবং জাতীয় রাজনীতিতে ওইসব দলের নেতাদের যে অবস্থান, তাদের যে কন্ট্রিবিউশন, সেটি অনেক বড় দলের চেয়েও বেশি। কারণ তারা জনসমর্থন কম পেতে পারেন, তাদের রাজনৈতিক মানটা কিন্তু অনেক বড় দলের চেয়ে উন্নত। ফলে ওইসব বামপন্থী দলগুলো, মধ্যপন্থী দলগুলো সহ বিএনপির যে অবস্থান, সেই অবস্থানের সাথে যেই আপনার সরকার, এনসিপি এবং জামাতের সংস্কার প্রস্তাবের মিল হচ্ছে না, সেগুলোর মিল হওয়ার কোনো সুযোগও আমি দেখছি না। কারণ ওই জায়গাগুলোতে বিএনপি যেমন অনর, অন্যদিকে জামাত এনসিপি অনর, বিশেষ করে এনসিপি। এনসিপি যেহেতু শক্তিশালী দল, সরকার পেছনে আছে, তারা কথায় কথায় হুমকি দিতে পারে, আন্দোলন করতে পারে, ঘেরাও করতে পারে, বঙ্গভবন থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে, যমুনা থেকে শুরু করে সবকিছু তারা ঘেরাও করে তাদের দাবি আদায় করে ফেলতে পারে। ফলে যখন বিএনপি বা বিএনপির সহযোগী অন্য যে দলগুলো আছে, তারা ওইসব মৌলিক সংস্কারের বিষয়ে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে চাইবে না, তখন তাহারা আবার রাস্তায় মব সৃষ্টি করিয়া সরকারকে বাধ্য করিবে কিনা, বা কি পরিস্থিতি তৈরি করবে, তার ফলে জুলাই সনদের ভাগ্য কি হবে। আর তারা তো বলছে জুলাই সনদ ঘোষণা এবং বাস্তবায়ন, মানে সনদে তো অনেক কিছুই থাকবে, আমরা বুঝছি, সংস্কার প্রস্তাবের বিষয় থাকবে, অভ্যুত্থানের বিষয় থাকবে, ইতিহাসের অনেক কিছু থাকবে, অনেক অঙ্গীকার থাকবে, আগামী সংসদ, আগামী সরকার, আগামী রাষ্ট্র ব্যবস্থার উপরে অনেক কিছু থাকবে। এই সব কিছুর ব্যাপারে বিএনপি তাদের কথা সুরসুর করে মেনে নেবে? বিএনপি তার রাজনীতি, তার দলীয় অবস্থান থেকে তার মতো করেই তো বলবে। তো এখন এনসিপি যদি ধরি 2, বিএনপি 100, জামাত যদি হয় 3, বিএনপি 200, তো এখন আপনি 100-কে 2-3-এর কাছে নিয়ে যাবেন, না 2-3-কে 100-র কাছে নিয়ে আসবেন? তো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এনসিপি, সরকার, জামাত, তাদের অবস্থান যত ছোটই হোক না কেন, যেহেতু ক্ষমতা এবং কর্তৃত্ব এখন তাদের হাতে, তাদের কাছে কি বিএনপিকে যেতে হবে? আমরা জানি না বিএনপি কতটুকু যাবে। ফলে জুলাই সনদ হওয়া এবং সেটা বাস্তবায়ন হওয়া, তারপরে নির্বাচন হওয়া, এই কথাটি এনসিপি এতদিন বলে আসছিল। যখন ডক্টর ইউনূস ঘোষণা দিয়ে ফেলেন এপ্রিলে, এখন বলছে ঠিক আছে, এপ্রিল তারা স্বাগত জানায়, কিন্তু তার আগে জুলাই সনদ আপনার ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে। এই ঘোষণার আগে তো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতে হবে। সে ঐক্যমত্য বিএনপির সাথে দলগুলোর কতটা হবে, সে ঐক্যমত্য নিয়ে আবার নতুন সংকট তৈরি হবে কিনা, তার অজুহাত দিয়ে এখন যে ঘোষণা দেওয়া হয়েছে এপ্রিল, সেটাকে আরো পেছানো হবে কিনা আমরা জানি না। তবে আসার কথা হচ্ছে আপনার শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে যে বৈঠকটি করবেন, সেখানে অনেক কিছু ফয়সালা হতে পারে বলে অনেক আশাবাদ তৈরি হচ্ছে। বাংলাদেশের মানুষ সেটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে, বিশেষজ্ঞরা বলছেন, বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদরা বলছেন, এমনকি বিএনপি মহাসচিব অনেক ইতিবাচক কথা বলছেন। কিন্তু আমি জানি না কতটা ইতিবাচক সিদ্ধান্ত সেখানে হবে। ডক্টর ইউনূস, আমি হাইপোথেটিক্যালি স্পিকিং, ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান যদি অনেক বিষয়ে একমত হয়েও যায়, দেশে ফেরার পরে যদি ওনার এনসিপি সেগুলো না মানে, তাহলে কি ডক্টর ইউনূস বিএনপির সাথে এই সমঝোতা করতে পারবেন? সেই আশঙ্কা কিন্তু থেকেই যায়।